আপনারা শুনছেন বাংলা অডিও বই চ্যানেলের পরিবেশনায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত একটি প্রেমের উপন্যাস। ইতিপূর্বে 3টি পর্ব পাঠ করেছি, আজ পাঠ করছি তার 4র্থ পর্ব। প্রভাস রঞ্জন। সকাল থেকে আজ মেজাজে আছি, কোনো খোঁজখবর নেই, মন ভালো থাকার কোনো কারণও দেখছি না। তবু কেন মনটা নবাবই করছে? ওইরকম হয় মাঝে মাঝে। বেঁচে থাকাটাকে যখন সব দেহ বহনের মতো কষ্টকর লাগে সবসময়, তখন মাঝে মধ্যে বুঝি প্রাকৃতিক নিয়মে মরবার আগে হঠাৎ সুস্থ হয়ে ওঠার ছদ্ম লক্ষণ প্রকাশ পায়। ঈশ্বর করুণা পরবশ হয়ে এক বিন্দু খুশি মিশিয়ে দেন জীবনে। তখন বুঝতে হয় যে কঠিন দিন আসছে। সে যাজ্ঞে অতীতের চিন্তা আর ভবিষ্যতের ভাবনা দিয়ে এখনকার খুশির মেজাজটাকে নষ্ট করার মানই হয় না। দীর্ঘদিন ইউরোপে থেকেছি, বর্তমানটাকে যত দূর সম্ভব উপভোগ করাটাই আসল। যে সময় চলে গেছে বা যে সময় আসেনি তার কথা চিন্তা করা এক মস্ত অসুখের কারণ। যদি আমোদে হতে চাও তো সে চিন্তা ছাড়ো। প্রায় 1 মাস হয়ে গেল দমদমের বাড়ি ছেড়ে পার্ক সার্কাসে চলে এসেছি। স্থায়ীভাবে এসেছি এই কথা বলা যায় না, মা বাবাকে সেরকম কিছু বলে আসিনি। তবে দমদমের বাড়িতে আর ফিরে যাওয়ার ইচ্ছেও নেই, সেখানে বড্ড বেশি অশান্তি। আমার ভ্রাতৃবধূটি বাড়িটাকে নরক করে তুলেছেন। একদিন বিভৎস ঝগড়ার পর আমি ভাইকে ডেকে বললাম, পাড়ার 5 জনকে ডাকো, বাড়ি ভাগ হোক। তাতে সুহাসের আপত্তি। সে বলে, ভাগাভাগি কিসের? আমি গম্ভীর হয়ে বলি, বাবা চাইছেন তোমার আমার মধ্যে ভাগ করে দিতে। সে বলল, তুমি তো আর এখানে থাকবে না, চলেই যাবে অন্য কোথাও, তবে ভাগ করব কেন? সুহাসের বউ তেড়ে এলো, আপনার কোনো দাবি নেই, আপনি তো বাইরের লোক হয়ে। কিন্তু এত জোর দিয়ে বলল যে আমি খুব অসহায় বোধ করতে লাগলাম। আমার মাও কেন জানি না বাড়ি ভাগাভাগির বিরুদ্ধে। কেবল বাবা ভাগাভাগি চাইছেন এবং খুব মরিয়া হয়ে চাইছেন। কাজেই ফের ঝগড়া লেগে গেল। নিমি আমাকে স্পষ্ট বলল, আপনার তো চরিত্র খারাপ, বিদেশে কী সব করে বেরিয়েছেন তা কি আমরা টের পাইনি? সুহাস নিমির পক্ষ নিয়ে বলে, তোমাকে তো ওদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তাই এসে ঘাড়ে পড়েছ। বেশি সত্যটত্য দেখিও না, খারাপ হয়ে যাবে। এ পাড়ায় এখনো আমার এক ডাকে 200 লোক চলে আসবে। সুহাসের কথা শুনে খুব অবাক হই না, এরকমটাই আশা করছিলাম এতদিন। আর ও কথাটা ঠিক, এ পাড়ায় ওর বেশ হাঁক ডাক আছে। এরকম কুৎসিত পরিস্থিতিতেই ছেলেবেলায় মানুষ হয়েছি। ঝগড়া, মারামারি, পৃথিবীর সবচেয়ে নোংরা গালাগালি, এ সবই আমাকে গঙ্গা জলে শুদ্ধ করেছে বহুবার। ভয়টয় বড় একটা হলো না, শুধু ঠান্ডা গলায় সুহাসকে বলল বহুবার। ভয়টয় বড় একটা হলো না, শুধু ঠান্ডা গলায় সুহাসকে বললাম, বাড়ি ভাগ ঠেকাতে পারবে না। দরকার হলে আমি পুলিশকে খবর দেব, বলবো যে তুমি আমাকে ওয়ার্নিং দিয়েছ। কিন্তু কে কার কথা শোনে? সুহাস আর তার বউ ঝগড়ার চোটে প্রায় নাচতে লাগলো। সুহাস তরপায়, পেছন থেকে নিমিতাকে সাহস দেয়। শক্তিদায়িনী নারী কাকে বলে জানতাম। দুজনেই দিক বিদিক শূন্য, কাপড় চোপড় গা থেকে খসে পড়ছে প্রায়। এ বাড়ি ভাগ করা যে আমার কর্ম নয় তা বুঝলাম। ভীমরুল চাক বেঁধেছে, ঢিল মারলে রক্ষে নেই। বাবাকে আড়ালে নিয়ে গিয়ে বললাম, দেখছেন তো ওদের অ্যাটিচিউড, বাড়ি ভাগ কী করে হবে? বাবা অসহায়ভাবে বললেন, তুমি আলাদা বাসা করো। সেই পুরনো কথা। বিরক্ত হয়ে বলি, সেটা সম্ভব নয়। আলাদা বাসা করলেও আমি আপনাদের সঙ্গে থাকবো না, আমার একা থাকা দরকার। বাবা চুপ করে রইলেন। অনাস, আমি সারা জীবন কখনো সুখে থাকিনি। গত জন্মের দোষ ছিল বোধহয়। তাই এখন কি করতে বলো আমাকে? গলায় দড়ি দেব? আমি কিছু লজ্জা পেয়ে চুপ করে থাকি। বাবা বললেন, তুমি বিদেশ থেকে ফিরে এসেছো দেখে বড় আশায় বুক বেঁধেছিলাম। বিশ্বাস ছিল তুমি আমাকে ফেলবে না, কিন্তু এখন। আমি বললাম, তার চেয়ে কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে। বাবা অবাক হয়ে তাকিয়ে আছে দেখে কথাটা ঘুরিয়ে নিয়ে বললাম, কোনো আশ্রম টাশ্রমে যদি বন্দোবস্ত হয় তাহলে। বাবা মাথা নাড়লেন, চোখে বুঝি জল এসেছিল, সেটা মুছে নিয়ে বললেন, বুঝেছি, আপত্তি কি? তাই না হয় দেখো। বাবাকে ভরসা দিয়ে বললাম, টাকা যা লাগে আমি কষ্ট করে হলেও দেবক্ষণ। সে জানি, দিও, তোমরা না দিলে গতি কি? যোগাযোগ করে নানা মুরব্বি ধরে বাবার জন্য কাশিতে একটা বন্দোবস্ত হলো।
মাসখানেক আগে বাবা একখান তরঙ্গ আর শতরঞ্জিতে বাঁধা বিছানা নিয়ে ট্রেনে চাপলেন। মার জন্য খুব চিন্তা নেই, মা যেন কিভাবে এই সংসার প্রথিত বৃক্ষের মতো রয়েই গেল। সাধারণত শাশুড়ির সঙ্গে বউদের অবনিবনা দেখা যায়। আমাদের বাড়িতে উল্টো নিয়ম দেখি। তার মানে এই নয় যে নিমিতে আর মাতে ঝগড়া হয় না, বরং খুবই হয়। কিন্তু সুহাসের বুঝি মায়ের প্রতি একটু টান আছে। বাড়িতে ঢুকেই বিকট একটা মা ডাক দেয় রোজ। আরেকটা ব্যাপার হলো, এই সংসারে হাজারো কাজে মা জান বেটে দেয়। বিনি মাগনা কেবল খোরাকি দিয়ে এমন বিশ্বস্ত ঝি বা নিমি কোথায় পাবে? তাই ঝগড়াঝাটি হলে মাকে ফেলতে চায় না। মায়েরও আবার সুহাসের উপর টান বেশি। এসব টানের কোনো ব্যাখ্যা হয় না। সবচেয়ে অপদার্থ ছেলেটাকেই মা কেন ভালোবাসে তা বিশ্লেষণ করা বৃথা। বাড়ির এই পরিস্থিতিতে যখন আমি বাড়ি ছাড়বো ভাবছি, সেই সময় মুমূর্ষ পাঁচুদা একদিন আমাকে বললেন, তোর যখন বনছে না তখন আমার বাসাটায় গিয়ে থাক না কয়দিন। তালাবদ্ধ পড়ে আসলাম হাফ ছেড়ে। শোনার পর অপেক্ষা করিনি। সে রাতটা ভালো করে ভোর হওয়ার আগেই পাঁচুদার পার্ক সার্কাসের ফ্ল্যাটে এসে উঠেছি। ব্যাচেলার মানুষ পাঁচুদা। ঘরে রান্নাবান্নার সব বন্দোবস্ত রয়েছে, আসবাবপত্রও কিছু কম নেই। সারা জীবন নিজের শখ শৌখিনতার পেছনে অজস্র টাকা পয়সা ঢেলে গেছেন। টাকা পয়সা জমাননি বড় একটা, ঠকবাজেরাও লুটে পুটে নিয়েছে। ফ্ল্যাটে এসে শুনলাম 6 মাসের ভাড়া বাকি পড়ে আছে। অথচ বাথরুমে গিজার, ঘরের মেঝে কার্পেট, রান্নাঘরে মিনি রেফ্রিজারেটর কি নেই। হাসপাতালে দেখা করতে গেলে পাঁচুদা বললেন, যদি আমি বেঁচে যাই তো আলাদা কথা, নইলে ওই ফ্ল্যাট তোকেই দিয়ে গেলাম, সব জিনিসপত্র শুদ্ধ। আমি বললাম, অত কিছু বলার দরকার নেই পাঁচুদা, আপনি মরছেন না শিগগির। আপাতত কিছুদিন থাকার জায়গা পেলেই আমার যথেষ্ট। বাড়িওয়ালাকে 6 মাসের ভাড়া আমাকে শোধ করতে হলো। লোকটা গন্ডগোল শুরু করেছিল। টাকা পয়সা খরচ হলো বটে, কিন্তু মোটামুটি একটা থাকার জায়গা পেয়ে বড় খুশি লাগলো। দমদমের নরক থেকে তো দূরে আছি। জ্যোতিষ নরেনবাবু কিন্তু মাস 2 আগে ভবিষ্যৎবাণী করেছিলেন, মাসখানেকের মধ্যে বাসস্থানের পরিবর্তন। লোকটার উপর শ্রদ্ধা বেড়ে যায়। সারাদিন প্রায় কাজ থাকে না, রান্নাবান্না করি, খাই, দুপুরে একটু ঘুম। বিকেলের দিকে নরেনবাবু কিংবা পাঁচুদার ওখানে যাই। বন্ধুবান্ধব কেউ নেই, নিরালা নির্জন সময় কাটে। বেঁচে থাকার অর্থ নেই। এই বাড়ির দোতলা থেকে প্রায় একটা মেয়েকে নামতে উঠতে দেখি। চেহারাটা বেশ, বিয়ের বয়স হয়েছে তো বটেই, একটু বেশিই হয়েছে বুঝি। মাথায় সিঁদুর দেখি না, খুব সাজগোজ করে অফিসে যায়। তার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনও কেউ আসে না বড় একটা। মেয়েটা আমার মতোই কি একা? ভেবে ভেবে একটু কেমন হয়ে গেল মনটা। দীর্ঘদিন বিদেশে সুলভ লজ্জা সংকোচ হয় না। আবার কাউকে 2 দিন দেখলেই প্রেমে পড়ে যাওয়ার মতো দুর্বলতাও নেই আমার। বরং মেয়েদের ব্যাপারে আমি এখন অতিশয় হিসেবি। নিচের তলায় পাশের ফ্ল্যাটের ভদ্রলোক বড় একটা ইংরেজি কাগজের রিপোর্টার। অল্প কদিনেই আমার সঙ্গে বেশ খাতির হয়ে গেছে। তার বউকে বৌদি বলে ডাকি। মাঝে মধ্যে মাংস বা মাছ পাঠিয়ে দেন, কফি করে ডেকে নিয়ে খাওয়ান। দুজনেরই বয়স 40-এর উপরে। রিপোর্টার ভদ্রলোকের নাম মধু মল্লিক। নিজের কাজে তার বেশ সুনাম আছে। ইউরোপ, আমেরিকা, জাপান অনেকবার ঘুরে এসেছেন। নিজের কাজকে প্রাণাধিক ভালোবাসেন, আর সেই কারণেই তাকে অনবরত বাইরে ঘুরে বেড়াতে হয়। গত কয়েক মাসে দেখলাম মধু মল্লিক একবার দিল্লি, বোম্বে, একবার অরুণাচল প্রদেশ, একবার ওড়িশা ঘুরে এলেন। তাছাড়া দিনরাত অফিসের গাড়িতে শহর চক্কর মারা তো আছেই। বলেন, ভাই এই চাকরি করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে যে 2 দিন ঘরে থাকতে হলে হাঁপিয়ে পড়ি। তাই ভয় হয় রিটায়ার করলে 1 সপ্তাহ বাঁচব না। বৌদি সারা দিনই প্রায় একা। 3টে ছেলে মেয়ে আছে, যথাক্রমে 14, 12 ও 3 বছরের। ছোটটি ছেলে, বড় 2টি মেয়ে। মেয়ে 2জন ইংলিশ মিডিয়ামে পড়ে মডার্ন স্কুলে। নাচ গান শেখে, একজন অরিগামি শেখে, অন্যজন ল্যাঙ্গুয়েজ ক্লাস করতে রামকৃষ্ণ মিশনে যায়। বেশ ব্যস্ত তারা। ছোট ছেলেটিকে নিয়ে বৌদি খানিকটা নিঃসঙ্গ। আমাকে ডেকে নিয়ে গল্প করতে বসেন। বেশ একটা মামা ভাব তার মধ্যে। মোটাসোটা গিন্নিবান্নির চেহারা, মুখে সর্বদা পান আর হাসি। সে যাগ্যে বৌদির একটা সময় কাটানোর শখ আছে। স্বামী খবরের কাগজের রিপোর্টার,
বউ পাড়ার যাবতীয় খবরের সংবাদ সংস্থা। পরিচয় হওয়ার 7 দিনের মধ্যে আমি এই পাড়ার যাবতীয় খবরই কেবল বৌদি ভালো করে জানেন না। সে হলো ওপরতলার ওই মেয়েটির খবর। দুঃখ করে বললেন, অলকার বড্ড টাট, বুঝলেন? অসীমবাবুরা যেমন সোশ্যাল মানুষ ছিলেন, বোনটি ঠিক তেমন আনসোশ্যাল। কারোর সঙ্গে কথাবার্তা বলে না। নিজেকে নিয়ে ওরকম থাকে কি করে? আমি বললাম, নিশ্চয়ই একা থাকতে ভালোবাসে, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। বৌদি হেসে বলেন, আপনি বিদেশ ছিলেন বলেই মেয়েদের একা থাকায় দোষ দেখেন না। সে অবশ্য ঠিক, আমাকে স্বীকার করতে হয়। বৌদি বললেন, একা কি আর সাধ করে আছে? স্বামী নেয় না সে এক কথা, আবার শুনি মা বাবার সঙ্গেও বনিবনা নেই। দেখতে কিন্তু বেশ। হ্যাঁ, কিন্তু নাকটা চাপা, রঙও এমন কিছু ফর্সা নয়। হাসলাম। মেয়েদের ওই এক দোষ, কাউকে সুন্দর দেখতে চায় না, একটু না একটু খুদ বের করবেই। বৌদি বললেন, ওকে যে কেন সবাই এত সুন্দর দেখে বুঝি না। আমাদের কর্তাটিও প্রথম ওকে দেখে মূর্ছা যেতেন। আমি জিজ্ঞেস করলাম, মেয়েটি কেমন? বৌদি ভ্রু কুঁচকে বললেন, ভালো আর কি, এসব মেয়ের আর কত ভালো হবে? তুমি মিথ্যে কথা বলবো না, এ বাড়িতে তেমন কিছু দেখিনি ওর। একা একা চুপচাপ থাকে, কারো দিকে লক্ষ্য করে না, বরং 3 তলার অবাঙালি পরিবারটা ভীষণ বাজে। তবু অলকা সম্পর্কে খুব বেশি জানা গেল না। ওর স্বামী কে, কেন তার সঙ্গে ওর বনিবনা নেই, সেসব জানা থাকলে বেশ হতো। মধুমল্লিক একদিন জিজ্ঞেস করেন, ও মশাই, চাকরি বাকরি চান নাকি কিছু? আপনার তো বিদেশের টেকনোলজি জানা আছে। আমি বললাম, কারখানার চাকরি করা আর পোষাবে না, ব্যবসা কিছু করতে পারি। উনি তখন বললেন, জার্নালিজম করবেন? আপাতত একটা ফিচার লেখার বন্দোবস্ত করে দিতে পারি। রাজি হলাম। টাকার জন্য নয়, সময় কাটানোর জন্য। গোটা 2 ফিচার লেখার বরাত পেয়ে কদিন বেশ ছুটাছুটি আর ব্যস্ততার মধ্যে কেটে গেল। প্রথম ফিচারটা ছিল কলকাতার হোটেলের ব্যবসার উপর। দ্বিতীয় ফিচারটা ছিল যেসব ইন্ডাস্ট্রি এদেশে নেই সেগুলোর উপর। প্রথম ফিচারটির মাল মশলা সংগ্রহ করতে সারা কলকাতা 4-5 দিন দাপড়ে বেড়াতে হলো। তারপর একদিন বসে মধুমল্লিকের টাইপরাইটার নিয়ে এসে লেখা শুরু করলাম। গরম পড়েছে বড্ড, পাখা চালিয়ে ঘরের দরজা খুলে হাট করে বসে কাজ করছি। এমন সময়ে একজন বেশ লম্বা চওড়া লোককে ওপরতলায় উঠতে দেখলাম। প্রথমটায় কিছু সন্দেহ হয়নি, কিন্তু একটু বাদেই বৌদি এসে 1 কাপ চা রেখে বললেন, ভাই প্রভাসবাবু, একটু আগে একটা লোক, বেশ সুন্দর চেহারা, অলকার ঘরে ঢুকেছে। আমি বললাম, ভাইটাই কেউ হবে? না মশাই, ভাইটাই নয়। তবে সেইটাই ওর স্বামী নয় তো? না না, স্বামীদের হাবভাব অন্যরকম। এই লোকটাকে বেশ নার্ভাস দেখাচ্ছিল, প্রেমে পড়েছে এমন চেহারা। যে খুশি হোককে, আমি অবহেলা ভরে বললাম। বৌদি বিরস মুখে বললেন, ভাবসাব ভালো নয়, একা অসহায় পেয়ে মেয়েটাকে যদি কিছু করে, আমাদের কর্তা থাকলে ঠিক ইন্টারফেয়ার করত, ওর খুব সাহস। আমি পাত্তা দিলাম না। বৌদি চলে গেলেন। অনেকক্ষণ ধরে মন দিয়ে লেখাটা তৈরি করছিলাম। প্রথম ফিচার বেরোবে খবরের কাগজে, একটু যত্ন নিয়ে কাজ করাই ভালো। দুপুরবেলায় যখন খাচ্ছি তখন বৌদি এসে শেষতম বুলেটিন দিলেন, লোকটা এখনো নিচে নামেনি। আমি অবাক হয়ে বললাম, তাতে কি? বৌদি হঠাৎ লাজুক স্বরে বললেন, ওপরতলায় একটা হুটোপাটির আওয়াজও পাচ্ছি। আমি টেলিফোন তুলে নম্বরটা ডায়াল করলাম। বৌদি অবাক হয়ে দেখছিলেন, তারপর হেসে কুটি, অলকা। লন্ড্রিওয়ালা আমার একটা শাড়ি হারিয়েছে, মনটা ভীষণ খারাপ। লন্ড্রিওয়ালা অবশ্য বলেছে পাওয়া যাবে, ভাববেন না, কিন্তু আমার ভরসা নেই। আজ সকালে গিয়ে লোকটাকে খুব বকাবকি করেছিলাম। প্রথমটা তেমন রাগ করেনি, তারপর হঠাৎ কথার পিঠে কথা বলতে শুরু করলো। বলল, সব লন্ড্রিতেই ওরকম হয়, আমাদের নিয়ম যা আছে, ওয়াশিং চার্জের 10 গুণ ক্ষতিপূরণ 30 টাকা, আপনি ক্ষতিপূরণ নিয়ে যেতে পারেন। আমি অবাক, বলে কি? ধোলাই তো মোটে 3 টাকার, আর 10 গুণ হয় 30 টাকা। কিন্তু আমার চাঁদেরই শাড়িটার দাম পড়েছিল 190। জয়দেব একটা এক্সিবিশন থেকে কিনে দেয়। কিন্তু বেশি শাড়িটারই জয়দেব আমাকে কিনে দেয়নি ঠিকই, কিন্তু যে কখানা কিনে দিয়েছিল তার কোনোটাই খেলো ছিল না।
এসব ব্যাপারে ওর রুচিবোধ ছিল দারুণ ভালো। শাড়িটার জন্য রাগে দুঃখে আমি পাগল পাগল। বললাম, ইয়ার কি করছেন নাকি? 200 টাকা শাড়ির ক্ষতিপূরণ 30 খালো। হারানো শাড়ির দাম সবাই বাড়িয়ে বলে, ওসব আমাদের জানা আছে। যা নিয়ম আছে সেই অনুযায়ী ক্ষতিপূরণ নিতে পারেন, শাড়ি পাওয়া যাবে না। যা করবার করতে পারেন, যান। শেষের ওই যান কথাটাই আমাকে ভীষণ অবাক আর কাহিল করে দিল। লন্ড্রিওয়ালা লোকটার চেহারা ভীষণ লম্বা, কালো, গুন্ডার মতো, বয়সও ছোকরা। কয়েকদিন কাঁচিয়েছে এ দোকানে, খুব একটা খারাপ ব্যবহার করেনি। আজ হঠাৎ মনে হলো এই ইতর লোকটাই বুঝি দুনিয়ার সেরা শয়তান। আমারই বা কী করার আছে? কি অসহায় আমরা, যান বলে তাড়িয়ে দিচ্ছে। রাগে দুঃখে ফেটে পড়ে আমি বললাম, যান মানে? কেন যাব? আপনি যে কাপড়টা চুরি করে নেননি তার প্রমাণ কি? ওয়াশিং চার্জের 10 গুণ ক্ষতিপূরণ দিলেই যদি অমন দামি একখানা কাপড় হাতিয়ে নেওয়া যায়। লোকটা বুক চিতিয়ে বলল, দামি কাপড়? আমরা ভদ্রলোকের ছেলে, বুঝলেন? দামি জিনিস অনেক দেখেছি, ফালতু পার্টি নই। দোকানের জিনিস অনেক দেখেছি, ফালতু পার্টি নই। দোকানের 2-1 কর্মচারী মালিকের পক্ষে সায় দিয়ে কথা বলছে। খুব অসহায় লাগছিল আমার। এমন সময় একজন জোরালো পুরুষ সঙ্গীর বড় দরকার হয় মেয়েদের। কথা ভাবতে না ভাবতেই হঠাৎ যেন দৈব বলে একজন ভদ্রলোক রাস্তা থেকে উঠে এলেন দোকানে। বেশ ভদ্র চেহারা, তবে কিছু রোগা ভোগা, চোখে মুখেও বেশ দুঃখী বিনয়ী ভাব। লোকটা দোকানে ঢুকে কয়েক পলক আমাকে দেখে নিয়ে মাথা নিচু করে বলল, ট্রাবলটা কি? শোনাবার লোক পেয়ে আমি বেঁচে গেলাম। অবিরল ধারায় কথা বেরিয়ে আসছিল মুখ থেকে। লোকটা শুনল, কথার মাঝখানে মাথাও নাড়ল। দোকানদার বাধা দিয়ে নিজের কথা বলতে চাইছিল, কিন্তু লোকটা তাকে পাত্তা দিল না। সম্পূর্ণ মনোযোগ দিয়ে আমার কথা শুনে টুনে একটা শ্বাস ফেলে বলল, লোকটাকে আমার চেনা চেনা ঠেকছিল প্রথম থেকেই, কোথায় যেন দেখেছি, কিন্তু তখন শাড়িওয়ালার অপমানে মাথাটা গুলিয়েছিল বলে ঠিক বুঝতে পারছিলাম না। লোকটা লন্ড্রিওয়ালার দিকে একটু ঝুঁকে খুব আস্তে, প্রায় ফিসফিস করে কি যেন বলল। লন্ড্রিওয়ালা সম্মতির ভঙ্গিতে মাথা নাড়ল। দেখলাম। আমি একটু দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছি, কিছু শুনতে পাচ্ছি না। মনে হচ্ছিল লোকটা যেন লন্ড্রিওয়ালার বন্ধু, আবার আমারও শুভানুধ্যায়ী। খানিক্ষণ ওইসব ফিসফাস কথাবার্তার পর হঠাৎ লন্ড্রিওয়ালা আমার দিকে তাকিয়ে বলল, দিদি, একটা শেষ কথা বলে দেব? আমি 100টা টাকা দিতে পারি খুব জোর। আমি ভীষণ অবাক হয়ে যাই। যদিও আমার শাড়িটার দাম অনেক বেশি, তাহলেও সেটা তো অনেকদিন পরেছি। তাছাড়া 30 টাকার জায়গায় 100 টাকা শুনে একটা চমক লেগে গেল। তবু বেজার মুখ করে বললাম, তাও অনেক কম, তবু ঠিক আছে। লন্ড্রিওয়ালা টাকা নিয়ে কোনো গোলমাল করল না, সঙ্গে সঙ্গে একটা ড্রয়ার টেনে টাকা বের করে দিল। রসিদ সই করে দিয়ে লন্ড্রিওয়ালা লোকটিকে বলল, প্রভাসবাবু, আপনিও সাক্ষী হিসেবে একটা সই করে দিন। লোকটা সই করলে আমি নামটা দেখলাম, প্রভাস রঞ্জন। কোনো পদবি লিখল না। বেরিয়ে আসার সময় প্রভাস রঞ্জনও এলো সঙ্গে সঙ্গে। রাস্তায় কাঠফাটা রোদ, এই সকালের দিকেই সারাদিনের অসহনীয় গরমের আন্দাজ দিচ্ছে। আমি ব্যাগ থেকে সানগ্লাস বের করে পরে নিলাম। এখন অফিসে যাব, তাই ট্রাম রাস্তার দিকে মুখ ঘুরিয়ে চলে যাওয়ার আগে প্রভাসবাবুকে বললাম, আপনাকে ধন্যবাদ, আপনি না এলে লোকটা টাকাটা দিত না। প্রভাসবাবু মৃদু হেসে বললেন, আপনি কি টাকাটা পেয়ে সন্তুষ্ট হয়েছেন? আমার ভ্রু কুঁচকে গেল। প্রশ্নটার মধ্যে যেন একটু খোঁচা আছে। বললাম, না। কেন বলুন তো? একটা শাড়ির সঙ্গে কত কি স্মৃতি জড়িয়ে থাকে, শাড়ির দামটা তো বড় নয়। আমি মৃদু হেসে বললাম, তাই, তাছাড়া শাড়িটাও বড় ভালো ছিল। প্রভাস মাথা নেড়ে বলেন, বুঝেছি, ও টাকা দিয়ে আরেকটা ওরকম শাড়ি কিনবেন। কিনতে পারি, কিন্তু একরকম শাড়ি তো আর পাওয়া যায় না, দেখা যাক। প্রভাস রঞ্জন আমার সঙ্গে ট্রাম রাস্তার দিকে হাঁটতে হাঁটতে বললেন, শাড়িটা আপনাকে কে দিয়েছিল? এবার আমি একটু বিরক্ত হই। গায়ে পড়ার লোক আমার 2 চোখের বিষ। বললাম, ওটা আমার খুব পার্সোনাল ব্যাপার। প্রভাস রঞ্জন আমার দিকে এক পলক তাকিয়েই চোখ সরিয়ে বললেন, আমি অবশ্য আন্দাজ করতে পারি। করেছিস না হয় একটু উপকার, তা বলে পিছু নেওয়ার কি? পুরুষগুলো এমন বোকা হয় কি বলবো। তবু ভদ্রতা তো আর আমাদের ছাড়ে না।
আমার আবার ওই এক দোষ, সকলের সঙ্গে প্রশ্রয়ের একটু সুরে কথা বলে ফেলি। তাছাড়া লোকটার কথা শুনে মনে হচ্ছে ওর আন্দাজটা সত্যি হতে পারে। বা বললাম, মৃদুস্বরে বললেন, আপনার স্বামী। আমি একটু কেঁপে উঠলাম মনে মনে। কপালে বা সিঁথিতে আমি সিঁদুর দিই না, সম্পূর্ণ কুমারের চেহারা আমার। তাছাড়া যে এলাকায় আছি সেখানকার কেউ আমাকে চেনে না। এই লোকটা জানলো কি করে যে আমার একজন স্বামী আছে? এবার একটু কঠিন স্বরে কথা বলাটা একান্ত দরকার। লোকটা বড্ড বাড়াবাড়ি করে ফেলেছে। বললাম, আমার স্বামীর খবর আপনাকে কে দিল? আমার স্বামীটা আমি কেউ নেই। লোকটা অবাক হয়ে বলে, নেই? তাহলে তো আমার আন্দাজ ভুল হয়ে গেছে। হ্যাঁ, এরকম অকারণ আন্দাজ করে করে আর সময় নষ্ট করবেন না। পুরুষ মানুষদের কত কাজ থাকে, পরের ব্যাপার নিয়ে মেয়েরা মাথা ঘামায়। প্রভাস রঞ্জন কিন্তু অপমান বোধ করলেন না। বড্ড গরম আর রোদে ভদ্রলোক ঘেমে নিয়ে যাচ্ছেন। একটা তার্কিশ রুমালে ঘাড় গলা মুছলেন। পরনে একটা পাজামা আর নীল শার্ট। শার্টের কাটছাট বিদেশি, বাঁ হাতে বড়সড় দামি ঘড়ি। কাটছাট বিদেশি, বাঁ হাতে বড়সড় দামি ঘড়ি। চেহারা দেখে সচ্ছল মনে হয়। অপমান গায়ে না মেখে প্রভাস রঞ্জন বললেন, আমি আপনার ফ্ল্যাটের নিচের তলায় থাকি। আপনি তো ঠিক চিনবেন না আমাকে। পাঁচুবাবু নামে যে বুড়ো ভদ্রলোক হাসপাতালে গেছেন, আমি তারই ফ্ল্যাটে। আমি হাসলাম, বললাম, হো হো, ভালোই তো। আমি অবশ্য ও বাড়ির কারোর সঙ্গে বড় একটা মিশি না। ভুল করেন। কেন? মেশেন না বলেই আপনাকে নিয়ে লোক খুব চিন্তা ভাবনা করে, নানা গুজব রটায়। আমি তা জানি, রটাবেই। বাঙালির স্বভাব যাবে কোথায়? বললাম, আমি ভুল করি না, ঠিকই করি। ওদের সঙ্গে মিশতে রুচিতে বাধে। প্রভাস রঞ্জন দীর্ঘ শ্বাস ছেড়ে বলেন, সেটা হয়তো ঠিকই, তবে আমি অন্য ধাতুতে গড়া। সব রকম মানুষের সঙ্গে মিলেমিশে আমার অভ্যাস হয়ে গেছে। উনি কার সঙ্গে মিশেছেন, কেন মিশেছেন, সে সম্পর্কে আমি সানগ্লাসের ভিতর দিয়ে পার্কের দিকে চেয়ে আছি। একটা কাক বুঝি ডানা ভেঙে কোনো খন্দে পড়েছে। তাকে ঘিরে হাজারটা কাকের চেঁচামেচি, কান ঝালাপালা করে দিল। তবু কাকের মতো এত সামাজিক পাখি আর দেখিনি। ওদের একজনের কিছু হলে সবাই দল বেঁধে দুঃখ জানাতে আসে। মানুষের মধ্যে কাকের এই ভালোটুকুও নেই। ট্রামের কোনো শব্দ পাচ্ছি না। বললাম, তাই নাকি? এই তাই নাকি কথাটা এত দেরি করে বললাম যে প্রভাস রঞ্জন একটু অবাক হয়ে বললেন, কিছু বললেন? আমি বললাম, কিছু না। প্রভাস রঞ্জন আমার কাছেই দাঁড়িয়ে রইলেন চুপচাপ, রোদ গরম সব উপেক্ষা করে। আজকাল প্রায় পুরুষেরা আমার প্রেমে পড়ে যায়। এর সম্পর্কেও আমার সে ভয় হচ্ছে। বেচারা। একটু ভদ্রতা করে প্রসঙ্গ ঘুরিয়ে বললাম, লন্ড্রিওয়ালা কি আপনার চেনা? না তো। বলে ফের বিস্ময় দেখালেন উনি। আমি বলি, আপনার কলে ফের বিস্ময় দেখালেন উনি। আমি বলি, আপনার কথায় লোকটা তাহলে ম্যাজিকের মতো পাল্টে গেল কেন? হো, সেও এক মজা। ওর দোকানে আমিও কাঁচাতে টাচাতে দিই, সেই সুবাদে একটু চেনা। একবার একটি প্যান্টের পকেটে ভুলে আমার পাসপোর্টটা চলে গিয়েছিল। সেইটা দেখে ও হঠাৎ আমাকে সমীহ করতে শুরু করে। পাসপোর্ট? আপনি বিদেশে ছিলেন নাকি? এখনও কি নেই? গোটা পৃথিবীটাই আমার বিদেশ। ট্রাম কেন এখনো আসছে না এই ভেবে আমি কিছু অস্থির হয়ে পড়লাম। কারণ আমার মনে হচ্ছিল এই লোকটা পাগল। এর সঙ্গে আমি এক বাড়িতে থাকি ভাবতেও খুব স্বস্তি পাচ্ছিলাম না। প্রভাস রঞ্জন হাতের মস্ত ঘড়িটা দেখে কিছু উদ্বিগ্ন হয়ে বললেন, আপনার ট্রাম তো এখনো এলো না। অফিস কটায়? আমি বললাম, 10টায়। তবে 10-15 মিনিট দেরি করলে কিছু হবে না। ব্যথিত হয়ে প্রভাস রঞ্জন বলল, ওটা ঠিক নয়। 10-15 মিনিট দেরি যে কি ভীষণ হতে পারে। কি আর হবে, সকলেরই একটু দেরি হয়। ট্রাম পাসের সময় মতো ওঠাও তো মুশকিল। প্রভাস রঞ্জন বললেন, তার মানে কোথাও কেউ একজন দেরি করছে, সেই থেকেই দেরিটা সকলের মধ্যেই চালিয়ে যাচ্ছে। ধরুন একজন স্টার্টার বাস ছাড়তে দেরি করল, ড্রাইভার একটা পান খেতে গিয়ে 2 মিনিট পিছল, বাস দেরি করে ছাড়ল। সেই বাস ভর্তি অফিসের লোকেরও হয়ে গেল দেরি। এইরকম আর কি, একজনের দেরি দেখেই অন্যেরা দেরি করা শিখে নেয়। আমি হাসছিলাম। উনি বললেন, কি করে অবস্থাটা পাল্টে দেওয়া যায় বলুন তো? পাল্টানো যায় না। ওই বুঝে আমার ট্রাম এলো। হ্যাঁ, কিন্তু খুব ভিড়, উঠতে পারবেন না। ভিড় ঠিকই, ট্রাম বাসের একটু দেরি হলেই
প্রচণ্ড ভিড় হয়, তবে আমার অভ্যাস আছে। চলি বলি, ট্রামের দিকে এগুই। প্রভাস রঞ্জন হঠাৎ আমার পিছন থেকে অনুচ্চ স্বরে বললেন, সেদিন দুপুরে কি একটা লোক আপনার ঘরে ঢুকেছিল বলুন তো? আপনার স্বামী? কথাটা শুনে আমি আর ঘাড় ফেরালাম না। শুনিনি ভান করে ভিড়ের ট্রামে ধাক্কাধাক্কি করে উঠে গেলাম। ঠিক আমার কোনোদিনই তেমন ঘাম হয় না, ইসিনোফিলিয়া আছে বলে প্রায় সময়ই বরং আমার গায়ে কাঁটা দিয়ে হঠাৎ হঠাৎ শীত করে ওঠে। কিন্তু আজ আমি অবিরল ঘামছিলাম। সারা দিন বড় বেশি অন্যমনস্ক রইলাম আমি। মনে হচ্ছে লন্ড্রিতে ওই লোকটার আশা, গায়ে পড়ে উপকার করা আর তার পরের এত সব সংলাপ, এর সবই আগে থেকে প্ল্যান করে করা। এতদিন আমার জীবনটা যত নিরাপদ আর নির্বিঘ্ন ছিল, এখন যে আর ততটা নয় তা বুঝতে পেরে মনটা খারাপ হয়ে গেল। এরা বা এই লোকটা অন্তত আমার বিয়ের খবর রাখে। 7 দিন কেটে গেছে, প্রভাস রঞ্জনের সঙ্গে দেখা হয়নি। তবে সিঁড়ি দিয়ে উঠবার সময় বা নামবার মুখে পাঁচুবাবুর বাইরের ঘর থেকে খুব টাইপরাইটারের আওয়াজ পাই। দরজা ভেজানো থাকে, কাউকে দেখা যায় না। আমিও তো আমার সিঁড়ির না, বরং ভূতের ভয়ে কোনো জায়গা দিয়ে যেতে যেমন গা ছমছম করে, তেমনই একটা ভাব টের পাই। তাই সিঁড়ির মুখটা খুব হালকা দ্রুত পায়ে পেরিয়ে পক্ষিণীর মতো উড়ে যাই। আমি খুব সাবধান হয়ে গেছি আজকাল। বাইরের দরজায় সবসময় ল্যাচকিতে চাবি দিয়ে রাখি। স্পাই হোল দিয়ে না দেখে আর নামধাম জিজ্ঞেস না করে বড় একটা দরজা খুলি না। অবশ্য আমার ঘরে আসবেই বা কে? একদিন আমার দাদা অভিজিৎ এলো। সে বরাবর রোগা দুর্বল যুবক। শীত গ্রীষ্মে গলায় একটা সুতির কমফোর্টার থাকবেই। ঠান্ডা জলে স্নান করতে পারে না, সারা বছর তার সর্দি থাকে। ডাক্তার বলেছে এ রোগ সারার নয়। সকালবেলায় দাদা এসে ঘরে পা দিয়েই ঝগড়া শুরু করল। এ তুই শুরু করেছিস কি বলতো? আমাদের পরিবারটা মডার্ন বটে, কিন্তু তুই যে সব লিমিট ছাড়িয়ে গেলি। রাগ করে বললাম, ও কথা বলছো কেন? একা থাকি বলে যত খারাপ সন্দেহ না? বটেই তো, জয়দেবের সঙ্গে না থাকিস আমরা তো রয়ে। এদেশের সমাজে একা থাকে কোন মেয়ে? আমি থাকব না। থাকবি না, তোর ঝাঁটিপাটি যা আছে গুছিয়ে নে, আমি ট্যাক্সি ডাকি। নিজের বাড়ির কোনো লোককে আজকাল আমার সহ্য হয় না। ওরা আমাকে স্বাভাবিক জীবন গ্রহণ করতে শেখায়নি, সেটা আজকাল আমি বড় টের পাই। চারদিকে যখন স্বামী স্ত্রীর বসবাস দেখি, তখনই আমার মনে হয় আমারই যেন কি একটা ছিল, হয়তো শৈবার শক্তি বহনের ক্ষমতা, যা না থাকলে বিবাহিত জীবন বলে কিছু হয় না। আমি দাদার জন্য চা করতে গিয়ে মনটাকে শক্ত করলাম খুব। ফিরে এসে বললাম, জয়দেব বা আর কারোর সঙ্গে আমি থাকবো না। জয়দেবের বা দোষটা কি? যাই হোক, সব কি তোকে বলতে হবে নাকি? কথায় কথায় ঝগড়া লেগে গেল। দাদা খুব জোরে চেঁচিয়ে কথা বলছিল। এই সময় ফোনটা আবার বাজল। দৌড়ে গিয়ে রিসিভার কানে তুলতেই সেই ধীর গম্ভীর গলায় বলল, আপনার ঘরের লোকটা কে? আমি ঈষৎ ব্যঙ্গ সুরে বললাম, আসুন না প্রভাসবাবু, একটু হেল্প করবেন। এই লোকটা আমার দাদা, বাসায় ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। টেলিফোনে গলাটা শুনেই আজ আমি লোকটাকে চিনে ফেলেছি। কথা কটা বলার সঙ্গে সঙ্গেই ওপাশে হাসি শোনা গেল। প্রভাস রঞ্জন বললেন, বড্ড মুশকিল হলো দেখছি, চিনে ফেললেন। দাদা কি বলছেন? ফিরে যেতে। তাই যান না, জয়দেববাবুর তো কোনো দোষ নেই। আপনি সেটা জানলেন কি করে? খোঁজ নিয়েছি। ইনফ্যাক্ট আমি জয়দেববাবুর সঙ্গেও দেখা করেছি কদিন আগে। মিথ্যে কথা। না, মিথ্যে নয়। আমি এখন একটা ডেইলি নিউজ পেপারের স্পেশাল রিপোর্টার, মধুমল্লিক যে কাগজে কাজ করেন। তাতে কি? সেই কাগজের তরফ থেকে স্মল স্কেল আর কটেজ ইন্ডাস্ট্রির একটা সার্ভে করেছিলাম। জয়দেববাবু ইন্টারভিউ দিয়েছিলেন। খুব পণ্ডিত লোক। আমার কথা উঠল কি করে? উঠে পড়ল কথায় কথায়। একবার চোখের ইশারা করে জিজ্ঞেস করল, কে? আমি হাত তুলে ওকে চুপ থাকতে ইঙ্গিত করে ফোনে বললাম, না, আপনি আমার কথা তুলেছিলেন। তাই না হয় হলো, ক্ষতি কি? ক্ষতি অনেক। তার আগে বলুন, আপনার এ ব্যাপারে এত ইন্টারেস্ট কেন? প্রভাস রঞ্জন কিছু গাঢ় গলায় ইংরেজিতে বললেন, বিকজ আই হ্যাভ অলসো লস্ট সাম অফ মাই হিউম্যান পজিশনস। ফোন কেটে গেল। দাদা বলল, কে রে? একজন চেনা লোক। দাদা গম্ভীর হয়ে বলল, চেনা লোক? বাহ, বেশ, চেনার পরিধি এখন পুরুষ মহলে বাড়ছে তাহলে। আমি ছোট্ট করে বললাম, পারলে তোর কি?
আমার অনেক কিছু। সে যাকগে, এ কি, লোকটা তোকে কি বলছিল? আমি হঠাৎ আক্রোশের রাগে প্রায় ফেটে পড়ে বললাম, তোরা কেউ কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? দরজার কাছ থেকে প্রভাসরঞ্জন বললেন, শান্তিতে কি এখনই আছেন? জানতো, একটু চা করে এনে খাওয়ান। আমি স্তম্ভিত হয়ে গেলাম লোকটার সাহস দেখে। 4র্থ পর্বের সমাপ্তি এখানে।